ক্লাস 9 ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আমরা আবার ভিডিও ক্লাসে ফিরে এলাম। আমরা আজ থেকে থার্ড সামেটিভ সিলেবাস শুরু করব। আমাদের আজকের আলোচ্য বিষয় লেসন 9, দ্য নর্থ শিপ বাই ফিলিপ লার্কিন। Philip Arthur Larkin was born in 1922. He was a renowned English poet. তিনি একজন নামকরা ইংরেজি কবি এবং নভেলিস্ট। His first book of poetry was The North Ship. His first book of poetry অর্থাৎ তার প্রথম কবিতার বইটি হলো The North Ship, followed by two novels. এরপরে তিনি দুটো নভেল লিখেছিলেন, জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। তাদের মধ্যে অন্যতম জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। তাহলে তার প্রথম নভেলটি হচ্ছে জিল এবং দ্বিতীয় নভেলটি হলো এ গার্ল ইন উইন্টার। হি কেম টু প্রমিনিয়েন্স ইন 1955, অর্থাৎ তিনি কবি হিসাবে খ্যাতি লাভ করেছিলেন 1955 উইথ দি পাবলিকেশন অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস, অর্থাৎ দ্বিতীয় তার কবিতা গুচ্ছের জন্য তিনি কিন্তু কবি হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। দ্য লেস ডিসিভড, ফলোড বাই দ্য হুইটসান উইডিং অ্যান্ড হাই উইন্ডোজ। He was offered the position of poet laureate in 1984, but he declined it. This poem describes the journey of three ships that head to different destinations. অর্থাৎ এখানে নর্থ শিপ কবিতাটিতে কবি তিনটে জাহাজের যাত্রার বর্ণনা করেছেন, যারা তিনটি অভিমুখে অর্থাৎ তারা তিনটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওকে, সো হিয়ার ইন দি পোয়েম দ্য নর্থ শিপ, দ্য পোয়েট Philip Larkin describes the journey of three ships that head to different destinations. While two ships return, one presses forward. While two ships return, দুটো শিপ এর প্রত্যাবর্তন ঘটে। One presses forward and faces perils to continue its long onward journey. কিন্তু একটি শিপ বিপদগ্রস্ত হলেও সে কিন্তু তার যাত্রা অব্যাহত রাখে, অর্থাৎ নানা কাঠিন্যের বা অসুবিধার সম্মুখীন হলেও কিন্তু সে তার যাত্রাপথকে সুগম করার চেষ্টা করে বা সে স্ট্রাগল করে, লড়াই করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে কবি সেই জাহাজটিকে এখানে প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। মানুষের জীবনটাও তাই। দেখবে কারো জীবন খুব সুন্দর, কোনো অসুবিধাই হয় না, সে কিন্তু তার জীবনের লক্ষ্যে তোমার পৌঁছে যায়। আবার কেউ তার ভাগ্যের পরিহাসে তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর অনেকেই তৃতীয় এক ব্যক্তি তিনি নানান অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু সমস্ত বাধা বা প্রতিবন্ধকতা দূর করে বা প্রতিবন্ধকতাকে বা বাধাকে দূর করে সে কিন্তু এগিয়ে যায় এবং জীবনের লক্ষ্যে কিন্তু তোমার পৌঁছায়। ঠিক এইভাবে মানুষের জীবনের সঙ্গেই কিন্তু তুলনা করেছেন এই তিনটি জাহাজকে। ফলে তিনটি জাহাজই কিন্তু প্রতীকী মাত্র, দে আর সিম্বলিক হিয়ার। নাও আই এম গোয়িং থ্রু দ্য পোয়েম। কবিতাটা পড়ছি, তোমরা শোনো। I saw three ships go sailing by. আমি তিনটি জাহাজকে সমুদ্রে পাল তুলে যাত্রা করতে দেখেছিলাম। ওভার দ্য সি মানে সমুদ্রের ওপর দিয়ে, দ্য লিফটিং সি, লিফটিং সি মানে ঢেউ যুক্ত বা উতাল সমুদ্রে আমি তিনটি জাহাজকে তিনটি গন্তব্যের অভিমুখে রওনা হতে দেখেছিলাম। অ্যান্ড দ্য উইন্ড রোজ, এরপরে বাতাস উঠেছিল। ইন দি মর্নিং স্কাই মানে সকালের আকাশে।
and one was rigged for a long journey. One was rigged for a long journey. একটি জাহাজ দীর্ঘ যাত্রায় আর কি গিয়েছিল। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। প্রথম জাহাজটি পশ্চিম দিকে বা পশ্চিম অভিমুখে রওনা দিয়েছিল। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে, দ্য রানিং সি মানে সমুদ্রের ঢেউয়ের ওপর দিয়ে, উতাল সমুদ্রের ওপর দিয়ে। অ্যান্ড বাই দ্য উইন্ড was all possessed and carried to a rich country. By the wind was all possessed and carried to a rich country. এবং খুব সহজ সাবলীনভাবেই সে কিন্তু তার গন্তব্যে কি হয়েছিল, পৌঁছেছিল। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। দ্বিতীয় জাহাজটি পূর্ব অভিমুখে রওনা দিয়েছিল। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট মানে পূর্ব, অর্থাৎ দ্বিতীয় জাহাজটি পূর্ব অভিমুখে রওনা দিয়েছিল। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে। দ্য কোয়েকিং সি মিনস হচ্ছে কম্পিত, তার মানে প্রবল ঢেউ আর কি খেলানো বা প্রবল ঢেউ বা উতাল সমুদ্রের ওপর দিয়ে দ্বিতীয় জাহাজটি রওনা দিয়েছিল। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট। এবং বাতাস এমনভাবেই তার উপরে প্রভাব বিস্তার করছিল যেন মনে হচ্ছে কোনো পশুকে যেমন কি হয়, কোনো শিকারী যেমন কি হয়, কোনো শিকার পশু অর্থাৎ যেমন সিংহ বা বাঘ যখন কোনো কিছু পশুকে শিকার করার পূর্বে কী করে আহত করার পরে তখন তাকে ছেড়ে দেয়, ঠিক তেমনি বাতাসও কী করছিল, জাহাজটিকে সমুদ্রের ওপরে সেইভাবে উতালি পাতালি করছিল। টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি এবং এবং জাহাজটা কোনো রকমে নোঙর ফেলতে পারলেই সেই যেন বেঁচে যায়, তার এমন অবস্থা হয়েছিল। কেমন, অর্থাৎ জাহাজটি তার যাত্রা স্তব্ধ করে কোনোভাবেই সে আর কি নোঙর করতে চেয়েছিল, যাতে সে অন্তত তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। কিন্তু তৃতীয় জাহাজটি উত্তর অভিমুখে রওনা হয়েছিল। ওভার দ্য সি অর্থাৎ উতাল সমুদ্রের ওপর দিয়ে। দ্য ডার্কেনিং সি মানে কালো অন্ধকারাচ্ছন্ন উতাল সমুদ্রের ওপর দিয়ে পূর্ব অভিমুখী উত্তর অভিমুখে রওনা দিয়েছিল। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফর্থ। কিন্তু কোনো বাতাস ছিল না। অ্যান্ড দ্য ডেক শোন ফস্টিলি। এবং যেহেতু সমুদ্রের ওপরে কুয়াশা ছিল, স্বাভাবিক কারণে ভিজিবিলিটি বা দৃশ্যতাও কিন্তু কম ছিল। এবং ডেকগুলো কী হয়েছিল, দ্য ডেকস ওয়ার অলসো কভার্ড বাই ফস্ট মিনস হচ্ছে কুয়াশায় কিন্তু জাহাজের ডেকগুলো আবৃত হয়েছিল। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। এবং নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক অর্থাৎ উত্তরের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছিল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি অর্থাৎ সমুদ্র এমনিতেই আর কি তাকে খুব অহংকারী মনে হয়। কেন? কারণ সমুদ্র তার নিজের ইচ্ছেই নিজের খেয়ালে চলে, তাই না? কখনো সমুদ্র শান্ত নীরব নিস্তব্ধ, কখনো সমুদ্রের ওপর দিয়ে ভয়ঙ্কর ঢেউ, তখন তাকে আমরা উতাল সমুদ্র বলি, যার ঢেউগুলো উতাল পাতাল করে এবং উপকূলে আছড়ে এসে পড়ে। আবার সেই সমুদ্রকে আমরা শান্ত নীরব অবস্থায় দেখি। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপ কেম ব্যাক। এইভাবে কি হলো, ইস্ট অ্যান্ড ওয়েস্ট পূর্ব থেকে পশ্চিমে কি হয়েছিল, দ্য শিপ কেম ব্যাক ফিরে এসেছিল। হ্যাপিলি অর আনহ্যাপিলি, কখনো হচ্ছে কি সুখে বা কি সচ্ছলভাবে, আবার কখনো অসচ্ছলভাবে, কখনো বা ভীষণ কষ্ট করে স্ট্রাগল করে লড়াই করে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার। কিন্তু তৃতীয় জাহাজটি
কি হয়েছিল, অনেক অনেক দূর গিয়েছিল ইনটু অ্যান আনফরগিভিং সি আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি। আনফরগিভিং সি মিনস, অর্থাৎ এখানে সেই সমুদ্রের কথা বলা হয়েছে যে জাহাজটাকে কোনোভাবেই মার্সি বা ক্ষমা প্রদর্শন করেনি। জাহাজটিকে তার গতিপথকে কী করতে হয়েছে, চালু রাখতে হয়েছে। কেন না, তো উতাল সমুদ্রের সমস্ত বাধা বা প্রতিবন্ধকতা দূর করে। এবং আন্ডার দ্য ফায়ার স্পিলিং স্টার, ফায়ার স্পিলিং স্টার বলতে এখানে প্রবল রোদ্দুরে বা তীব্র রোদ্দুরের মধ্য দিয়ে তাকে কিন্তু তার পথ তাকে প্রশস্ত করতে হয়েছিল। তার মানে ডিসপাইট স্ট্রাগল দ্য শিপ কন্টিনিউড ইটস জার্নি অ্যান্ড আলটিমেটলি it was the commitment, it was the promise, or it was the strength, mental strength of the ship as well as the crew that actually helped the ship to reach its destination. তাহলে মানুষের জীবনেও দেখবে ঠিক একই রকম আমরা অনুভূতি লক্ষ্য করি যে অনেকেই কিন্তু কি হয়, জীবনকে খুব মসৃণ করে তারা কিন্তু সৌভাগ্য আর কি, তাদের ভাগ্য তাদেরকে ফেভার করে এবং সৌভাগ্যের বশেই তারা কিন্তু তাদের লক্ষ্যে উপস্থিত হয়। আর কেউ ভাগ্যের দোষে সে তার লক্ষ্যেই পৌঁছতে পারে না, লক্ষ্যভ্রষ্ট হয়। আর তৃতীয় ব্যক্তি সে কিন্তু লড়াই করে তার সমস্ত বাধা প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দিয়ে সে কিন্তু জীবন যুদ্ধে এগিয়ে চলে। এই হলো তোমাদের কবিতার বিষয়। এখানে যে নতুন শব্দগুলো আলোচিত হয়েছে সেগুলো হলো rigged, RIGGED. Rigged means a boat or a ship equipped for a long journey. A boat or ship equipped for a long journey মানে একটি নৌকা বা একটি জাহাজ যাহা দীর্ঘ ভ্রমণে যায়। আর কোয়েকিং মানে স্টায়ারিং, মানে যা কি করছে কাঁপিয়ে দিচ্ছে, যা কি করছে নাড়িয়ে দিচ্ছে, যা কিন্তু কম্পিত করছে। ক্যাপটিভিটি মানে বন্দি, যাকে আমরা বলি ইমপ্রিজনমেন্ট। এবারে চলে এসো এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নাম্বার 1, the number of ships sailing by were option number 1 3, option number 2 2, option number C 5 and option number D 4. The right answer is 3, option number A. Next, the wind carried the first ship to a rich country, option number C. Number 3, the second ship turned towards the, দ্বিতীয় শিপটি কি কোন দিকে ঘুরেছিল বা কোন দিক অভিমুখে রওনা দিয়েছিল, and the answer is east. Next question, the decks of the third ship shone frostily. Okay, the deck of the third ship shone frostily. Next হচ্ছে number 5, the northern sky rose over the unfruitful sea. Northern sky অর্থাৎ উত্তরের আকাশ rose over the unfruitful sea. আর 6 number, the third ship was rigged for a long journey. আর তৃতীয় জাহাজটি কিন্তু দীর্ঘ যাত্রায় গিয়েছিল। এবারে দেখো কোশ্চিন এক্সারসাইজ 2, কোশ্চিন নাম্বার 1, হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য সেকেন্ড শিপ। তাহলে আমরা কোশ্চিন অ্যান্সারগুলো লিখি। দেখো প্রথমে আমরা কোশ্চিন নাম্বার এ, when the second ship started its journey, when the second ship started its journey, comma, the wind hunted like a wild beast.
WI, wild beast, like a wild beast. It kept the sheep in captivity. So it could not sell further. Okay, now number B, give any 2 points of difference between the journey of the third sheep and the other 2 sheep. Okay, now the answer is unlike the other 2 sheep, comma, the third one did not get a breath, breath of wind, comma, favorable or unfavorable only in its case a fire spilling star was noticed. Okay, এবারে চলে এসো এক্সারসাইজ নাম্বার 3। দেখো, replace the underlined words with suitable phrasal verbs given in the list below. Number 1, the child resembles his father. তাহলে resembles মানে অর্থাৎ শিশুটি তার গ্র্যান্ডফাদারের মতো দেখতে। The child resembles his grandfather. তাহলে resembles, দেখো এখানে প্রেজেন্ট টেন্সে আছে resembles, RESEMBLES। resembles মানে হচ্ছে সাদৃশ্য বা দেখতে একই রকম। তাহলে তোমাকে এখানে ফ্রেজাল ভার্বটা লিখতে হবে takes after। প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য তোমাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে এস লিখতে হবে ভার্বের পরে, সেই জন্য টেক্স আফটার হবে। নাম্বার বি, দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি। পাবলিশড পাস্ট টেন্সে আছে, তাহলে ব্রিং আউটের পাস্ট টেন্স তোমাকে লিখতে হবে ব্রট আউট, BROUGHT। দে ব্রট আউট এ ম্যাগাজিন রিসেন্টলি। নাম্বার সি, my mother taught me not to disrespect anyone। তাহলে not to disrespect প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানে হচ্ছে look down upon মানে কাউকে ঘৃণা করা নয়, ঠিক আছে, কাউকে ছোট চোখে দেখা নয়। নেক্সট হচ্ছে we should abolish bad habits। তাহলে abolish থেকে কি হবে? abolish থেকে হবে তোমার give up। তাহলে we should give up bad habits, আমাদের অভ্যাস ত্যাগ করা উচিত। আর নাম্বার ই, এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ড অ্যাট কোচ বিহার। তাহলে এখানে বিল্ড দেখো প্রেজেন্ট টেন্সে আছে BUILD, তাহলে বিল্ডের প্রেজেন্ট টেন্স আছে যেহেতু, তাই তোমাকে এখানে লিখতে হবে সেট আপ মানে স্থাপন করা। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো চলে এসো এক্সারসাইজ নাম্বার 4-এ। আচ্ছা, এক্সারসাইজ নাম্বার 4-এ দেখো লেখা আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডাইরেক্টেড আর কি। প্রথম কোশ্চেনটা হচ্ছে
দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। রিরাইট ইউজিং টু, অর্থাৎ টু অ্যাডভার্ব ইউজ করে তোমাকে বাক্যটা সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। সেন্টেন্স আর কি তোমাকে প্রশ্নটা দিয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে, কমপ্লেক্স থেকে সিম্পলে তোমাকে ট্রান্সফর্ম করতে হবে। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তাহলে দেখো আমরা যদি প্রথমটাকে করি তাহলে কি হবে? দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। তাহলে কি লিখবো? দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। মানুষটি এত দুর্বল ছিল, হাঁটতে পারছিল না। তারপরে দেখো নাম্বার বি, তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস। রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য আন্ডারলাইন অ্যাডজেক্টিভ। তাহলে মোস্ট ইন্টেলিজেন্ট থেকে তোমাকে ইন্টেলিজেন্টের ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখব? লিখব ভেরি ফিউ girls in the class are as intelligent as Titir, T-I-T-I-R, Titir. Okay. নাম্বার সি দেখো কি বলেছে? as soon as he reached home it started raining heavily। অর্থাৎ সে বাড়ি পৌঁছাতে আর কি সে পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। ওকে, তার মানে এবার তোমাকে নো সুনার দিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। as soon as দিয়ে অ্যাফার্মেটিভ আছে, এবার নো সুনার দিয়ে নেগেটিভ করলে কি হবে? সে বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি এসে গেল। তাহলে এটাকে যেহেতু এটা দেখো কি লিখবো, এখানে ফর্মুলাটা ইউজ করতে হবে নো সুনার এরপরে পাস্ট পারফেক্ট টেন্সে তোমাকে লিখতে হবে এবং পাস্ট পারফেক্টের হ্যাড অক্সিলিয়ারি ভার্বটা আগে লিখতে হবে। তাহলে নো সুনার হ্যাড হি রিচড, no sooner had he reached home than it started raining heavily, HEAVILY। ওকে, তাহলে এখানে দেখো ফর্মুলাটা কি? ফর্মুলাটা প্রথমে দেখো নো সুনার লিখতে হবে, নো সুনার, তারপরে পাস্ট পারফেক্ট টেন্সের প্রথমে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হ্যাড দিতে হবে। হ্যাডের পরে তোমাকে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পরে ফাইনাইট ভার্বের পাস্ট পার্টিসিপল অবভিয়াসলি লিখতে হবে, কারণ যেহেতু সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। ওকে, তারপরে দেখো পরের অবজেক্ট নাম্বার 1, এখানে অবজেক্ট লিখতে হবে অবজেক্ট নাম্বার 1। তারপরে তুমি দেন বসালে, দেন বসিয়ে পরে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্বটা অবভিয়াসলি পাস্ট টেন্সে লিখতে হবে প্লাস হচ্ছে অবজেক্ট। ওকে, এইভাবে করা যায়। এই আনসারটাকে তুমি আবার কি করতে পারো, পাস্ট পারফেক্ট না দিয়ে ডিড দিয়ে করা যায়। তাহলে লিখতে হবে নো সুনার ডিড হি রিচ, RESH। তখন যেহেতু ডিড স্ট্রং ভার্ব তাই তোমাকে RESH রিচ প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। তাহলে নো সুনার ডিড হি রিচ হোম দেন it started raining, object হচ্ছে raining heavily, HEAVILY, then it started raining heavily। ওকে, ক্লিয়ার? দেখো তারপরে পরেরটা কি হয়েছে এখানে, and why cry over spilt milk। তাহলে এবার অ্যানসারটা কি হবে? ডি এরটা এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ করতে হবে do not cry over spilt milk, do not, don't cry over spilt, SPLIT, spilt milk। ঠিক আছে, অর্থাৎ যে দুধটা উতলে গেছে, যে দুধটা উতলে পড়ে গেছে, ঠিক আছে, গরম করতে গিয়ে সেটা নিয়ে আর আফসোস করো না। আর নাম্বার দেখো ডি, এরপরে ই,
ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, এটা চেঞ্জ ইনটু ইন্ট্রোগেটিভ করতে বলেছে, তাহলে কি হবে? ইজ নট দ্য ব্লাড থিকার দ্যান ওয়াটার, তাহলে ইজ নট দ্য blood thicker, thicker, thicker than water. ওকে, এইভাবে তোমাকে কি করতে হবে? ইন্ট্রোগেটিভ করতে হবে। তাহলে বুঝতে পারলে? তাহলে এইভাবে করতে হবে। আচ্ছা, তোমরা এই পর্যন্ত আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা মন দিয়ে প্র্যাকটিস করবে। আমরা আবার পরের ক্লাসে এসে আমরা পরের অংশটুকু আবার সলভ করব। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।